বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার, সমন্বয়কদের সরকার, আমাদের সরকার না। তাদের নিয়ন্ত্রণে সবকিছু না যায় তাহলে আরেকটি ১-১১ হবে। আপনারা একটা রোড ম্যাপ দেন। ৬টা কমিশন গঠিত হয়েছে কার সাথে আলোচনা করে? সরকারও এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি। এখানে মাননীয় একজন উপদেষ্টা আছেন, তার সাথে আমরা সংলাপে বসেছিলাম। তার সাথেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে যখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। দুঃখের সাথে বলতে হয়, দেখেন, একজন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেলেন, তার একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। তাহলে কোথায় আমার স্বাধীনতা আছে? স্বাধীনতা আছে? তার বক্তব্য বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেন, সেটাও কিন্তু দেওয়া হয়নি। তাহলে কিভাবে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই? আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা বারবার বলছি, আপনারা একটা রোড ম্যাপ দেন। কি করতে চান আমাদেরকে বলেন, আমাদের সাথে শেয়ার করেন। ডেকেছে আমাদেরকে, এখানে ববি হাজ্জাজ ভাই বক্তব্য রেখেছে, আপনাকে ডেকেছে? ডাকে নাই। এখানে ফুয়াদ ভাই আছে, তাদেরকেও ডাকে নাই, আমাদের কাউকে ডাকে নাই। ৬টা কমিশন গঠিত হয়েছে কার সাথে আলোচনা করে? আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কারা আসবে? রাজনৈতিক দলগুলো। যদি জাতীয় সরকার হয় তাহলে আমরা সবাই আসবো। তো সেক্ষেত্রে এই যে সংস্কারের প্রস্তাবনা বা তারা সংস্কার করতে চায় কার সাথে আলোচনা করে? এখন তো আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার, সমন্বয়কদের সরকার, আমাদের সরকার না। আমাদের সরকার হলে অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে চাইলে আমাদের ডাকতো, আমাদের ডাকে নাই। এখনো পর্যন্ত যে কমিশন গঠন করেছে কাজ শুরু করেনি। ৩ মাস সময় চাই, ৩ মাস পরে আমাদের সাথে বসবে। তো ৩ মাস তারা কি কাজ করবে আমি আপনি কেউ জানবো না। রাষ্ট্র সংস্কার করতে এত ধীর গতিতে এগোলে রাষ্ট্র সংস্কার হবে না। ইতিমধ্যে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হয়ে গেছে। আপনি দেখেন যে সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, ৬৪ জেলার মধ্যে ৫৬ জন ডিসি আওয়ামী লীগের তালিকা। কারা নিয়োগ দিল? ২ জন সমন্বয়কের নাম এসেছে, হাসনাত এবং সার্জিক। এখনো পর্যন্ত আমরা ব্যাখ্যা পেয়েছি? তারা উত্তর দিয়েছে? এইভাবে যদি চলতে থাকে রাষ্ট্র সংস্কার কিভাবে হবে? আমি তো বিশ্বাস বা আস্থা রাখতে পারছি না যে এই সরকার রাষ্ট্র সংস্কার করতে পারবে। তাদের সক্ষমতার দুর্বলতার আমার কাছে আমার চোখের সামনে মনে হচ্ছে যে তাদের সক্ষমতার ঘাটতি আছে, যথেষ্ট দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। ৫০ দিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নাই। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে না পারে, সবকিছু তাদের কন্ট্রোলে না আনতে পারে, তাহলে কিভাবে রাষ্ট্র সংস্কার করবে? কিভাবে গণতান্ত্রিক পুনর্গঠন করবে? আমি আমার কাছে একটি আতঙ্ক কাজ করছে। ১-১১ আমরা দেখেছি যে সময় তত্ত্বাবধায়ক সরকার আসলো, ফাংশন করতে পারেনি, তখন কিন্তু ১-১১ হয়েছে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার। ঠিক একইভাবে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার এখন গঠিত হয়েছে, তারা যদি ফাংশন করতে না পারে, সবকিছু কন্ট্রোল করতে না পারে, তাহলে স্বাভাবিকভাবে আরেকটি ১-১১ হবে। সেনাবাহিনী বলবে যে তোমরা পারছো না, এখন আমরা রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিব। খুব খুব অস্বাভাবিক, খুব তিক্ত লাগছে, খুব কঠিন লাগছে শুনতে, কিন্তু এটি সত্য। এই সরকার যদি আগামী ১ মাসের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করতে না পারে, তাদের নিয়ন্ত্রণে সবকিছু না যায়, তাহলে আরেকটি ১-১১ হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দলগুলো সহযোগিতা নেওয়া, একই সাথে সিজিএস সহ যে সকল সংগঠন রয়েছে যারা রাজনীতি নিয়ে দেশ নিয়ে ভাবে, তাদের সহযোগিতা নেওয়া। আমি যতদূর জানি যে কারোর সহযোগিতা নিচ্ছে না। আমাদের প্রফেসর ইউনূস স্যার, যেটি একজন ছাত্র আন্দোলনের নেতা, বলেছেন যে সর্বত্র সব জায়গায় বলছে যে ছাত্ররা আমাদের নিয়োগ দিয়েছে। এমনকি জাতিসংঘ গিয়েও তিনি একই কথা বলেছেন যে ছাত্র জনতার সরকার। কিন্তু রাজনৈতিক দলগুলো পিছন থেকে যে ধরনের ভূমিকা রেখেছে, সেই ভূমিকা কোথায়? সেই ভূমিকা কোথাও তুলে ধরা হচ্ছে না। আপনি দেখেছেন যে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও তৈরি করেছে, সেখানে তিনি বলছেন যে এই যে থানাগুলোতে ঘেরাও করা হলো, এই যে আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে বা তাদের সুবিধাভোগী, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হলো, কারা করলো? ২ জন সমন্বয়ক আইনমন্ত্রী আনিসুল হকের সাথে সাক্ষাৎ করে বলেছিল আমরা দায় নিব না, হত্যাকাণ্ডের কোনো দায় নিব না। একটি বিপ্লবে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে এই ঘটনা কারা ঘটালো? কোনো অসংগঠিত শক্তি এই ধরনের ঘটনা ঘটাতে পারে? রাজনৈতিক দলগুলো সংগঠিত শক্তি, সুতরাং তাদের প্রতিরোধ জনতার সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং যদি দলগুলোকে দূরে রেখে রাষ্ট্র সংস্কার করতে চান,
সেটি হবে না, সম্ভবপর হবে না। এবং রাষ্ট্র সংস্কার যদি না হয় মানবাধিকার থাকবে না।